বেগম খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আসবে পরিবর্তন, দল থেকে বাদ পড়তে পারেন স্থায়ী কমিটির বেশ কয়েকজন নিষ্ক্রিয় নেতা। নির্বাহী কমিটির পাশাপাশি ঢেলে সাজানো হবে জেলা কমিটিও, দায়িত্ব পাবেন ত্যাগী ও যোগ্যরা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বেশিরভাগ নেতাই তৎপর নন। আন্দোলন কর্মসূচি বা ঘরোয়া সভা সমাবেশেও চোখে পড়ে না তাদের উপস্থিতি। তাদের অনেকেই বয়সের ভারে নুজো, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন কেউ কেউ। দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, খালেদা জিয়া লন্ডন থেকে ফিরলেই পরিবর্তন আসবে কেন্দ্রীয় নেতৃত্বে। স্ট্যান্ডিং কমিটি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ভাইস চেয়ারম্যান পদে বেশ কিছু ব্যক্তিরা আছেন যারা আন্দোলনের শরিক হন না বা অন্যান্য কোনো প্রকারেই দলের কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেন না। তৃণমূল পর্যায়ে ওই সকল নেতাদের যাতে ভবিষ্যতে দল পুনর্গঠিত হলে কোনো গুরুত্বপূর্ণ পদ না দেওয়া হয় সেই দাবি বা আবদার তারা রাখছেন। কেন্দ্রের পাশাপাশি তৃণমূলেও রদবদলের কথা ভাবছে দলের শীর্ষ নেতৃত্ব। একেবারে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় কাউন্সিল, পুরো বিষয়টা নিয়েই এখন সারা বাংলাদেশে দলের ভেতরে কাজ চলছে এবং আশা করি আমরা যে ম্যাডাম আসলে এই কাজের গতিটা আরও বাড়বে এবং আমরা এবছরের মধ্যে জাতীয় কাউন্সিল হবে। তারা বলছেন, দেশে ফিরে এবার প্রকৃত অর্থেই দল গোছানোর কাজে হাত দেবেন খালেদা জিয়া। জাতীয় কাউন্সিল হবে। তারা বলছেন, দেশে ফিরে এবার প্রকৃত অর্থেই দল গোছানোর কাজে হাত দেবেন খালেদা জিয়া। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হযরত মহানি। আমি প্রথমেই জনাব গোলাম আকবর খন্দকার আপনার কাছে জানতে চাইবো যে আপনারা বলছেন যে যারা দলে নিষ্ক্রিয় ছিলেন তাদেরকে বাদ দিয়ে ত্যাগী এবং যোগ্যদের আসলে সামনে নিয়ে আসা হবে। এই ত্যাগী এবং যোগ্য আমরা আসলে কিভাবে বুঝবো যে কারা ত্যাগী কারা যোগ্য, কাদেরকে ত্যাগী এবং যোগ্য হিসাবে নির্বাচিত করা হয়েছে বা মনোনীত করা হয়েছে, এরকম কোনো খবর আপনার কাছে আছে কিনা জনাব গোলাম আকবর খন্দকার? ইনফ্যাক্ট ত্যাগী যোগ্য নেতৃত্ব কারাই হবে সে সিদ্ধান্ত নিবে তৃণমূলের নেতাকর্মীরা। যেমন 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সম্মেলন হওয়ার প্রস্তুতি হচ্ছে এবং প্রায় অধিকাংশ জেলার মধ্যে কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। সেই নির্বাচনে যে নেতৃত্ব গড়ে আসবে, নেতৃত্ব সৃষ্টি হবে, যারা ত্যাগী, যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল, তারাই ইনফ্যাক্ট এই নেতৃত্বের মধ্যে অটোমেটিকলি চলে আসে। জনাব গোলাম আকবর খন্দকার, সেটা তো আমাদের সম্মেলন। জনাব গোলাম আকবর খন্দকার, ক্ষমা করবেন আপনার কাছে যে আপনি নিশ্চয়ই বলছেন যে যারা ত্যাগী এবং যোগ্য তারা চলে আসবেন, সেটা তো হচ্ছে আপনি তৃণমূল পর্যায়ের কথা বলছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা আসলে বিএনপি নীতি নির্ধারকদের একজন, যারা স্ট্যান্ডিং কমিটির সদস্য, তাদের মধ্যে থেকে কারা ত্যাগী কারা যোগ্য বা কারা নিষ্ক্রিয় সেটি কি ইতিমধ্যেই আলাদা করা হয়েছে কিনা বা করলে সেটি কি প্রক্রিয়ায়? ইনফ্যাক্ট করা হয়েছে কিনা আমি এই মুহূর্তে সেটা বলতে পারছি না। তবে আমাদের শীর্ষ নেতৃত্ব বা মধ্যম নেতৃত্ব বা নিচের নেতৃত্ব কারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, আন্দোলন সংগ্রামের ডাক দিয়ে কারা রাজপথে আসেনি বা কোনো ভূমিকা রাখতে পারেনি বা রাখেনি, সেটা অবশ্যই সবাই জানে। সেটা বিবেচনা করে সিদ্ধান্ত সেভাবে গ্রহণ করবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব গোলাম আকবর খন্দকার। আমি আশা করি জি আগামী দিনে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। যে জনাব গোলাম আকবর খন্দকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব শাহাদত হোসেন আপনার কাছে একটু চট্টগ্রামের বিষয়ে জানতে চাইবো যে চট্টগ্রামের নেতৃত্বে, কারণ চট্টগ্রাম বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বটে, সেইখানে নেতৃত্বে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে এরকম আপনি মনে করছেন কিনা জনাব শাহাদত হোসেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চট্টগ্রামের রাজনীতিতে সবসময় দেখেছেন যে অগ্রণী ভূমিকা রাখে আন্দোলন সংগ্রামে। আমাদের এই যে কাউন্সিলের যে পরিক্রমা চলছে, চট্টগ্রাম সবসময় এই আন্দোলন সংগ্রামের যারা তৃণমূল পর্যায়ে কাজ করে এদেরকে সামনে আনার জন্য ইতিমধ্যে কাজ স্টার্ট করেছে। আমাদের চট্টগ্রামে প্রায় 41টি ওয়ার্ড রয়েছে, সাংগঠনিক ওয়ার্ড, এবং এই ম্যাক্সিমাম ওয়ার্ডের কমিটি হয়ে গেছে।
আর যে ওয়ার্ডগুলোর কমিটি এখনো হয়নি, আহ্বায়ক কমিটি রয়েছে, এগুলি আমরা কাউন্সিলের মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে আমরা অনতিবিলম্বে কমিটি করব। আর আমাদের ডক্টর শাহাদাত, মানে শীর্ষ নেতৃত্বে, চট্টগ্রামের শীর্ষ নেতৃত্বে আমরা বড় কোনো পরিবর্তন দেখতে পারি কিনা? শীর্ষ নেতৃত্বে অবশ্য আপনিও একজন, আপনি সাধারণ সম্পাদক, আমরা আপনারও কোনো পরিবর্তন বা অন্য কোনো পদে যাওয়া আমরা দেখবো কিনা? আপনি কিরকম খবর আভাস কি আছে আপনার কাছে? আমি বারবার বলছি যে আন্দোলন সংগ্রামে বাংলাদেশের যে 65টি জেলা আছে আমাদের, সাংগঠনিক জেলা আরো বেশি 72টি জেলা, তো প্রতিটি জেলার মধ্যে চট্টগ্রাম এগিয়ে আছে। তো আমাদের সবারই মামলা আছে এবং সবার নির্যাতন হামলার শিকার। তারপরেও আমরা কিন্তু এই যে সাম্প্রতিক যে বিদ্যুৎ, পানি, গ্যাস মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে কেন্দ্রীয় কর্মসূচি হয়েছে চট্টগ্রাম, আপনি জানেন যে আমরা সমাবেশ করেছি এবং বড় সমাবেশ আমরা চট্টগ্রামে করেছি, এবং এখনো কিন্তু আমরা রিঅর্গানাইজিং যে কার্যক্রম হচ্ছে, চট্টগ্রাম কাজ করে যাচ্ছে। এবং আমরা আশা করছি কেন্দ্র থেকে যদি আরও 1 মাস সময় বাড়িয়ে দেওয়া হয়, চট্টগ্রামের প্রত্যেকটি ওয়ার্ড সুন্দর কমিটি কাউন্সিলের মাধ্যমে উপহার দিবে। এবং সেই ক্ষেত্রে কেন্দ্র যদি মনে করে যে আমি চট্টগ্রামকে সুন্দরভাবে আরও বেশিভাবে গুছোতে পারবো, হয়তোবা কেন্দ্রীয় যে কাউন্সিল হবে সেখানে আমাকে হয়তোবা মূল্যায়ন করতে পারে, অথবা আমার যারা সিনিয়ররা আছেন এদেরকে হয়তোবা সেখানে আনতে পারে। না, জনাব শাহাদাত হোসেন, আপনার জন্য আমাদের শুভেচ্ছা থাকলো, কিন্তু আপনি তো এখনো বাইরে জেলখানায় নন, সেই বিবেচনাও নিশ্চয়ই করবেন যে অনেক নির্যাতিত নেতাকর্মী আছেন, আপনি যা বলছিলেন। যাই হোক, জনাব শাহাদাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রাজশাহী মহানগর বিএনপি সহসভাপতি হযরত মোহানির কাছে জানতে চাইবো যে হযরত মোহানি, আপনি কি ধরনের পরিবর্তন দেখছেন শীর্ষ পর্যায়ে, শীর্ষ নেতৃত্বে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হচ্ছে বা আপনি দাবি করছেন, জনাব হযরত মোহানি? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের দলের পরিবর্তন অনেক আগে থেকেই শুরু হয়েছিল, এবং এই আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আমাদের দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে নির্দেশ আমাদের দিয়েছিলেন, আমরা সকলেই সম্মিলিতভাবে কার্যকর করতে পারিনি। কারণ ওই যে তৃণমূলের কথা বলা হচ্ছে, এখন আমাদের প্রথম থেকেই তৃণমূলের কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল, যেগুলো রিপেয়ারিং বা ঠিকমতো পুনর্গঠন করলে এই আন্দোলন বেগবান এবং শক্তিশালী হতো। আমার মনে হয় যারা সেন্ট্রালের যারা স্থায়ী কমিটির সদস্য আছেন, ওনারা তো আমাদের গুরুজন, কিন্তু সেই গুরুজনদের মাঝেও কিছু কিছু নেতাদের আমরা মানে কোনো প্রোগ্রামে তো দূরের কথা, টেলিভিশনের টক শোতেও বোধহয় আসতে ওনারা ভয় পান। তো আমার বিবেচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এর আগে দল পরিচালনা করেছেন, সেটা মনে হয় এখন বিশ্লেষণ বিবেচ্য করে যাদেরকে আমরা সঙ্গে পেয়েছি বা পেয়ে থাকি তাদেরই মূল্যায়ন করা উচিত। জনাব হযরত মোহানি, আপনার বক্তব্য পরিষ্কার, আপনাকে ধন্যবাদ। আমি একটু সিলেটের আমি সিলেট থেকে দিলদার হোসেন সেলিম আছেন আমাদের সঙ্গে। সেলিম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে শীর্ষ নেতৃত্বে যে রদবদলের কথা আমরা শুনছি, সেই রদবদলের ক্ষেত্রে আপনি কি আশা করছেন বা কি ধারণা করছেন যে কোন ধরনের নেতৃত্বে পরিবর্তন আসছে বা আসতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সঙ্গত কারণে একটা সবল সুদৃঢ় নেতৃত্ব আমরা আশা করি, এবং পাশাপাশি ভাবে বিগত আন্দোলনের সংগ্রামে যাদের ত্যাগ ছিল, যারা সত্যিকার ভাবে নেত্রীর কাছাকাছি ছিলেন, তাদেরকে অত্যন্তপক্ষে মূল্যায়ন হবে সে বিশ্বাস আমাদের রয়েছে। এবং সঙ্গত কারণে এটা বলতে হয়, আপনারা অনেক সময় যদি অপ্রাসঙ্গিক আপনি সে প্রশ্ন করেননি, তো আমি বলতে হচ্ছে বর্তমান সরকারের আমলে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমার অনেক ভাইরা বলেছেন তৃণমূলের সম্মেলন করা বা কথা বলা, আমরা সেই অবস্থা কোথায় পাচ্ছি? মনে করুন, ধরুন গত 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, আমরা সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে র্যালির কথা বলেছিলাম, আমরা বলেছিলাম একটা বর্ণাঢ্য র্যালি করব, কিন্তু আমাদেরকে তা করতে দেওয়া হয় নাই। একটা গণতান্ত্রিক দেশে পাশাপাশি ভাবে ওই দিনই সিলেট শহরে
ছিল একটা অঙ্গ সংগঠনের সম্মেলন। জনাব দিলদার হোসেন সেলিম, এই বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা নিশ্চয়ই আরো অনেক কথা বলবো। আমরা এখন বিএনপি নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। আমি ডক্টর শাহাদাত এবং খন্দকার গোলাম আকবর, আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। আমি প্রথমে ডক্টর শাহাদাতের কাছে জানতে চাইবো, ডক্টর শাহাদাত, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বা তৃণমূল পর্যায়ে যখন নেতা কর্মীদের পরিবর্তনের কথা আসে, দায়িত্ব পরিবর্তন, তখনই একটি অন্তর্কোন্দলের কথা চলে আসে। বিএনপির মধ্যে অন্তর্কোন্দল গুলো এখন বিএনপির জন্য কত বড় চ্যালেঞ্জ, ডক্টর শাহাদাত? আসলে ইন্টারনাল ক্ল্যাশ যে কথা বলছেন বিএনপির মধ্যে, বিএনপির নেতৃত্বের মধ্যে কম্পিটিশন আছে, কিন্তু এটাকে ক্ল্যাশ বলা ঠিক হবে না। আমরা এটা বলছি যে হয়তোবা আমি সাধারণ সম্পাদক আছি, বাট আমার মতো সাধারণ সম্পাদক হওয়ার জন্য অনেকে ইন্টারেস্টেড। কাজে আমাদের নেতৃত্বের মধ্যে কম্পিটিশন থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ল্যাশ নেই। এবং কোনো আমরা আসলে সবাই চাই যে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে। জনাব আকবর, আপনি কি মনে করছেন যে আমাদের এখানে বিএনপিতে অন্তর্কোন্দলের কথা নানামুখী শোনা যায়? বিশেষ করে আপনি যদি ঢাকা মহানগর কমিটির কথা ধরেন, চিটাগাংয়ের কথা অবশ্য জনাব শাহাদাত স্বীকার করলেন না, কিন্তু আমরা আসলে পত্র পত্রিকায় নিজেরাও রিপোর্ট করতে গিয়ে এরকম দেখেছি। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি কিন্তু বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা বৃহৎ সংগঠন। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হয়নি, বা নিয়মিত হওয়ার যে কথা ছিল সেটাও হয়নি। সেই প্রেক্ষিতে অনেক নেতা, যোগ্য নেতা পদের জন্য উপযুক্ত আছে। সুতরাং নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমি কোন দল আছে সেভাবে আমি মনে করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, অনেক নেতা নেতৃত্ব, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে বা নিয়মিত যেটা শিডিউল অনুযায়ী দ্বিবার্ষিক সম্মেলনগুলো সম্পন্ন না হওয়ার কারণে অনেকগুলি নেতা, উপযুক্ত পদের জন্য প্রার্থী হয়ে আছেন। তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটু প্রতিযোগিতা থেকেই থাকবে। সেটাকে আমরা অন্তর্ঘাত বা অন্তর্দ্বন্দ্ব হিসাবে আমরা চিহ্নিত করছি। জনাব দিলদার হোসেন সেলিম, জনাব দিলদার হোসেন সেলিম, জনাব হযরত মোসানি, এই আমরা খুব সংক্ষিপ্তভাবে যদি সেলিম ভাই আপনার কাছে জানতে চাই যে অন্তর্কোন্দলের বিষয়টি কি, সিলেটের অবস্থাটা কি, বিএনপির মধ্যেকার অন্তর্কোন্দলের কথা যদি জানতে চাই। আমার দৃষ্টিতে সিলেটের যেমনিভাবে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অন্তর্দ্বন্দ্ব বলতে তেমন কিছু খুব একটা নেই। বড় দল হিসেবে কিছু কিছু থাকবে, তার মনে হয় ভয়াবহ এমন কোন রূপ নেয়নি যে এখানে। সেলিম ভাই আপনাকে ধন্যবাদ। জনাব হযরত মোহানি, আপনি কি মনে করছেন রাজশাহীতে কি বিএনপির মধ্যে অন্তর্কোন্দল আছে কিনা? জনাব মোহানি। না, বাংলাদেশের এত বড় বৃহৎ দল, সে দলের মধ্যে প্রতিযোগিতামূলক থাকতে পারে, অন্তর্কোন্দল কোনো কিছু নাই আমার বিশ্বাস। এবং আমি দেখে আসছি যে আমাদের সাথে কারো প্রতিযোগিতা হয়, যে কেউ প্রতিযোগিতা আছে কিন্তু কোন্দল নেই। জনাব হযরত মোহানি, জনাব দিলদার হোসেন সেলিম, জনাব শাহাদাত হোসেন এবং জনাব গোলাম আকবর খন্দকার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।